এই যে পাসপোর্ট জালিয়াতির যে চক্র, সেই চক্রটাকে যদি আমরা একটা আকার দেওয়ার চেষ্টা করি, সেটা জ্যামিতিকভাবে ত্রিভুজ হবে। কেন? কারণ সীমান্তবর্তী তিন জায়গা, যার মধ্যে 2 24 পরগনা পড়ছে, যার মধ্যে পড়ছে নদিয়া, সেখানে এই পাসপোর্ট জালিয়াতির চক্র তারা জাল বিস্তার করেছে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে বলতে হয়, যেরকম আপনাদেরকে বলছিলাম, সর্ষের মধ্যেই ভূত, পাসপোর্ট জালিয়াতি হচ্ছে কিভাবে? যদি সংশ্লিষ্ট দপ্তরের কেউ বা কারা এর মধ্যে জড়িত না থাকেন, আছেন জড়িত, যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত পাসপোর্ট অফিসেরই ডিরেক্ট কানেকশন রয়েছে। সে কানেকশন কিভাবে জালিয়াতিতে তাদের মদত আসছে, আসুন প্রতিনিধি অমিত আরো ক্লিয়ারলি জানাতে পারবেন। অমিত, সমরেশ বিশ্বাস নামে যে চক্রীকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, তার সূত্র ধরে এখনো পর্যন্ত 3 জেলার কথা উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের কাছে। 2 24 পরগনা, একদিকে উত্তর 24 পরগনা যেখানকার যে জেলার বাসিন্দা সমরেশ নিজে, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, 3টি জেলায় যে সমস্ত অনুপ্রবেশকারী সেখানে এসছে তাদের হয়ে পাসপোর্ট তৈরি করে দেওয়ার দায়িত্ব নিয়েছিল বা তাদের হয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন এই সমরেশ। কিভাবে করতেন? এই 3 জেলাতে যে সমস্ত পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেখানকার অস্থায়ী কর্মীদেরকে টাকা দিয়ে বা ঘুষ দিয়ে তাদের কাজে লাগিয়ে তাদের মাধ্যমে পোর্টালে ভুয়ো নথি আপলোড করে এই সমস্ত পাসপোর্ট তৈরি করা হয়েছে। গতকাল বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের এক অস্থায়ী কর্মী তারকনাথ সেনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তাকে জেরা করা এবং সমরেশকে জেরা করে এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসছে, এই তারকের হাত দিয়েই প্রায় 200টির বেশি পাসপোর্ট ইস্যু করিয়েছিলেন এই সমরেশ, এমন তথ্য সামনে আসে যা অত্যন্ত উদ্বেগের বলে মনে করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা বা তদন্তকারী আধিকারিকরা। যে এসআইটি ফর্ম করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, তারা তদন্ত করছেন যে পাসপোর্ট সেবা কেন্দ্রের পাশাপাশি তারা বিভিন্ন পোস্টাল ডিপার্টমেন্টের যারা অস্থায়ী কর্মী, যাদের মাধ্যমে সেই সমস্ত পোস্ট অফিস থেকে পাসপোর্ট ডেলিভারি হওয়ার কথা, সেই সমস্ত পোস্ট অফিসের অস্থায়ী যারা কর্মী রয়েছে তাদেরকেও কিন্তু হাত করেছিলেন এই সমরেশ। তাদেরকেও ঘুষের বিনিময়ে তাদের কাছ থেকে সরাসরি পাসপোর্ট ডেলিভারি নিতেন এই সমরেশ এবং তারপরে তিনি পৌঁছে দিতেন যাদের কাছ থেকে তিনি 2 থেকে 2.5 লক্ষ টাকা বা কারো কাছে 3 লক্ষ টাকার বেশি নিয়েছিলেন পরিচয়পত্র তৈরি করে দেওয়ার নাম করে। সেক্ষেত্রে একজন অনুপ্রবেশকারী এদেশে আসার পরে এই র্যাকেটের সঙ্গে তিনি যোগাযোগ করতো বা এই র্যাকেট সেই অনুপ্রবেশকারীর সঙ্গে যোগাযোগ করতো। সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে, মিডিলম্যান হিসেবে বিভিন্ন এজেন্ট, সাব এজেন্টও কিন্তু নিয়োগ করেছিল বা রেখেছিলেন এই সমরেশ। এই তথ্য পুলিশের সামনে এসছে। সেক্ষেত্রে অনুপ্রবেশকারীদেরকে প্রথমে তৈরি করে দেওয়া হতো আধার কার্ড। বেশ, আমাদের নজর থাকছে সেদিকে, কারণ এই জালিয়াতি চক্র তার জাল কতদূর বিস্তৃত, অবশ্যই তদন্তে কি উঠে আসে আপনাদের জানাতে থাকবো। আর এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যে হচ্ছে, সেই অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার নদিয়ায় পুলিশের জালে মাস্টারমাইন্ড সাগর বিশ্বাস। উদ্বেগে রয়েছেন কাকদ্বীপের যে 95 জন মৎস্যজীবী বাংলাদেশে গিয়ে আটকে রয়েছেন তাদের পরিবার, কিন্তু তাদের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে দ্রুত মৎস্যজীবী যে 95 জন মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনা হবে। প্রায় 2 মাস ধরে, আপনাদের জানিয়ে রাখি, প্রায় 2 মাস ধরে আটকে রয়েছেন তারা বাংলাদেশে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগী হয়েছেন, কেন্দ্রকে তিনি চিঠি লিখেছেন আর তারপরই সম্ভবত খুব দ্রুত তাদেরকে ফেরানো সম্ভব হবে। বিশ্বজিৎ হালদার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, উদ্বেগ কতটা? ঘরের মানুষ অন্য জায়গায় গিয়ে আটকে রয়েছেন, পড়শি রাষ্ট্রে আটকে রয়েছেন যেখানে প্রবল আনরেস্ট চলছে। আমাদের সত্যি সেই উদ্বেগ ধারণারও বাইরে, কিন্তু পরিবারের মুখে চওড়া হাসি ফুটেছে অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতার পর। কিভাবে হবে এই প্রসেসটা পুরো কি জানতে পারছো? হ্যাঁ দেখো, উদ্বেগ তো অবশ্যই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। এখানকার যে মৎস্যজীবী যারা পরিবার রয়েছে, 1-2 নয়, একদম 95 জন মানুষ, মানে অর্থাৎ 95টি পরিবার একেবারে সবাই কিন্তু একদম তাদের যে বাড়ির কর্তা, তাদের যে ইনকামের একটাই যিনি মানুষ, তিনি কিন্তু অন্যত্র বাংলাদেশের জেলে কিন্তু বন্দী। গত 2 মাস আগে তারা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিল এবং কোনো ক্রমে তারা বাংলাদেশের জলসীমানা পার করে এবং তারপর তারা কিন্তু বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী তাদেরকে আটক করে।
করে। এই খবর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পেলেন এবং তারপর থেকে তিনি কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করেছেন এবং কাকদ্বীপের যে বিধায়ক মন্টুরাম পাখিরা তার কাছে কিন্তু তিনি ফোন করেছেন এবং ফোন করে ওই মৎস্যজীবীদেরকে তারা কীরকম রয়েছে এবং তাদেরকে দেখাশোনা করার কথাও তিনি কিন্তু বলে দিয়েছেন এবং তাদেরকে কিভাবে ফেরানো হবে সেটা নিয়ে তিনি কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে একটা কথাবার্তা তিনি বলছেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু নিজে মুখ দিয়ে, যেটা আজকেরই নবান্ন সভাঘরে গঙ্গাসাগরের মিটিং চলাকালীন তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে তারা খুব তাড়াতাড়ি তাদেরকে ফেরানো হবে এবং তার জন্য তিনি কিন্তু স্বরাষ্ট্র সচিব যিনি রয়েছেন তাকে তিনি দায়িত্ব দিলেন এবং আগামী দিনে এটা আরও পরিষ্কার হবে কিভাবে এটা রাজ্য সরকার এবং যে এই যে 95 জন মৎস্যজীবী কিভাবে তারা ফিরবে, কি প্রসেস, সেটা কিন্তু এখন এই মুহূর্তে দেখার বিষয়। বেশ, মুখ্যমন্ত্রী ঠিক কিভাবে তৎপরতা নিয়েছেন, কতটা তৎপর তিনি, আসুন শোনাই আপনার। 95 জন যে বাংলাদেশের জেলে আছে সেটা আমরা জানতে পারি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিয়ে। বারাসাত ইভিনিং কলেজ, সেখানে ব্যাপক উত্তেজনা, ভেতরে স্লোগান দিচ্ছে টিএমসিপি, বাইরে গেটের বাইরে অবস্থান বিক্ষোভ করছে এসএফআই। ছবি দেখাচ্ছি আপনাদের, স্লোগান পাল্টা স্লোগানে বারাসাত সান্ধ্য কলেজে ঠিক কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম দেখো, আরজি করের নির্যাতিতার এখনো বিচার হয়নি, কলেজে কলেজে ইলেকশন হচ্ছে না সহ একাধিক প্রায় 6 দফা দাবি নিয়ে একেবারে মধ্যমগ্রাম শহর থেকে উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তর অভিযান কর্মসূচি নিয়েছিল এসএফআই এর পক্ষ থেকে। কিন্তু সেই রাস্তা দিয়ে আসার সময় একেবারে বারাসাত সান্ধ্য কলেজ এবং বারাসাত গভর্নমেন্ট কলেজ, এই কলেজের সামনে দিয়ে যখন যায় তখনই তারা স্লোগান দেয় যে চোর চোর স্লোগান থেকে শুরু করে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ, তখনই পাল্টা স্লোগান দেয় তৃণমূলের পক্ষ থেকেও বা ছাত্র পরিষদের পক্ষ থেকেও। তারপরে সেই কলেজ গেটের সামনে, 2 কলেজ গেটের সামনেই কিন্তু বিক্ষোভ অবস্থান করেন এসএফআই এর সমর্থকরা এবং তারা বিভিন্ন রকম স্লোগান দেয় এবং কলেজ গেটে লাথি মারা, কলেজ গেটে ভেঙে ঢুকে যাওয়া, ইট পাটকেল ছোড়া সবটাই করে। পাল্টাও কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকেও তারাও হামলা করে, তারাও লাঠিসোঁটা নিয়ে হামলা করে, এমনটা অভিযোগ। এই সময় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে যখন ছিলেন, সেই সময় সেই গভর্নমেন্ট কলেজের সামনেই ইট পাটকেল ছোড়া হয়। সেই ইটের গায়ে এক পুলিশ কর্মী কিন্তু গুরুতর জখম হয় সহ আরো বেশ কয়েকজন, একদিকে এসএফআই এবং অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন কর্মী সমর্থক হয়। তারপরে সেই মিছিল সেখান থেকে গিয়ে বারাসাত জেলা শাসকের দপ্তরে সেখানে ডেপুটেশন জমা দেন। কিন্তু যেভাবে কলেজের সামনে নজর থাকছে, হঠাৎ কলেজে পরীক্ষা চলাকালীন একটা রাজনৈতিক দল তারা কলেজের গেটে এসে লাথি মারলো, কলেজের গেট ভেঙে দেওয়ার চেষ্টা করলো এবং যারা পড়তে এসছে তারা আজকে ভীত আশঙ্কিত হলো, কারণ বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উচ্ছৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনোদিনই দেখা যায় না। এটা 2011 সালের আগে দেখা যেত এবং আমরা জানি যে তারা শূন্য, কিন্তু তারা যদি কখনো কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চায় আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু কলেজে একটা পরীক্ষা চলাকালীন এইভাবে কলেজের সামনে এসে উৎপাত করা ছাত্রছাত্রীদেরকে ভয়। কাল থেকে শুরু করে জাস্টিস মার্চ করছি তিলোত্তমার বিচারের দাবিতে। ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর ফেরাতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, এই দাবি নিয়ে। এই দাবি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরও দাবি। এই দাবি নিয়ে আমরা আমাদের জেলার এর আগে 3টে কলেজ ছুঁয়ে বারাসাত ইভিনিংয়ের সামনে এসেছি। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের মিছিল দেখছে, কিন্তু এখানে যারা দুষ্কৃতী বহিরাগত, যারা কলেজের শান্তি নষ্ট করেছে, কলেজটাকে কাটমানির আখড়ায় পরিণত লাঠি ভেতর থেকে মারা হয়নি, আমরা আমাদের পতাকা দেখাচ্ছি শান্তিপূর্ণভাবে। ওরা লাঠি নিয়ে এসছে, ওরা ভেতরে ইট মেরেছে, কলেজের ভেতরে কলেজের বোর্ড ভাঙার চেষ্টা করেছে। ওদের কাজ এই সংস্কৃতিকে নষ্ট করা। আমরা লড়াই করছি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, ওদের গুন্ডামি আমরা বরদাস্ত করবো না।